আসসালামু আলাইকুম। জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম সবাইকে। আমরা নবম দশম শ্রেণীর যে বাংলা সেকেন্ড পেপার বইটা পর্যায়ক্রমে শেষ করছি, এটা তার সপ্তম ক্লাস, অর্থাৎ আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রর যে সপ্তম পরিচ্ছেদ আছে ব্যঞ্জনধ্বনি, এটা পড়বো। এটা কিন্তু বলে রাখি যে এটা হচ্ছে নতুন যে বই, গ্রামার বইটা প্রণীত হয়েছে সেই বই অনুযায়ী আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো আমাদের এই চ্যাপ্টারে যে আলোচনার বিষয় সেখানে হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আগের ক্লাসে আমরা পড়ছিলাম স্বরধ্বনি, এবার আমরা পড়ব ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনিকে মানে এদের প্রকৃতি অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো কী কী, এগুলো সম্পর্কে পড়ব। ব্যঞ্জনধ্বনিকে আমরা মূলত উচ্চারণের স্থান, তারপরে ধ্বনির কম্পন, বায়ু প্রবাহের বিবেচনায় চার ভাগে ভাগ করতে পারি। এই চারটা ভাগ কী কী? উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ করতে পারি, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন করতে পারি, ধ্বনির কম্পন মাত্রা, অর্থাৎ কোনো একটা ধ্বনি উচ্চারণের সময় কতটুকু কাঁপবে কাঁপবে না, এটার উপর বিভক্ত করে আমরা আবার ভাগ করতে পারি, এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন করতে পারি। তাহলে কয়টা ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে উচ্চারণের স্থান, উচ্চারণের প্রকৃতি, কম্পন মাত্রা এবং বায়ু প্রবাহের মাত্রা। এই চারটা বিষয়ের উপর নির্ভর করে আমরা ব্যঞ্জনধ্বনি সমূহকে ভাগ করতে পারি। এখন আমরা দেখব যে উচ্চারণের স্থান অনুযায়ী কিভাবে ভাগ করা যায়। উচ্চারণের স্থান অনুযায়ী আমরা মূলত ধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ হচ্ছে কোন জায়গা থেকে ওই ব্যঞ্জনধ্বনিটি উচ্চারিত হচ্ছে সেই অনুযায়ী আমরা ওই উচ্চারণের স্থানের নাম অনুযায়ী এই শ্রেণীবিভাগগুলো করতে পারি। প্রথম যেটি আছে ওষ্ঠব্যঞ্জন, দন্তব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন। আচ্ছা, এখানে দন্তব্যঞ্জন আর দন্তমূলীয় ব্যঞ্জন বলতে কী বোঝাচ্ছে? দন্তব্যঞ্জন বলতে আমাদের সম্মুখ বা চারপাশের যে দাঁতগুলো আছে সেগুলো জিহ্বার সংস্পর্শে লেগে যে উচ্চারণগুলো হয় সেগুলো দন্তব্যঞ্জন, আর যেগুলো পিছনের দাঁতের যে গোড়াগুলো আছে ওখানে লেগে যে উচ্চারণগুলো হয় সেগুলোকে আমরা বলবো দন্তমূলীয় ব্যঞ্জন। তারপরে তালব্য ব্যঞ্জন, কণ্ঠব্যঞ্জন এবং কণ্ঠনালী ব্যঞ্জন। ওষ্ঠব্যঞ্জনগুলোর যে উচ্চারণ হয় তার মুখ্য যে বাক্প্রত্যঙ্গ থাকে সেটা হচ্ছে ঠোঁট, নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট গৌণ বাক্প্রত্যঙ্গ হিসেবে কাজ করে। আমরা এখানে এই সাইডে যেগুলো আছে সেগুলো মুখ্য বাক্প্রত্যঙ্গ, আর এপাশের যেগুলো আছে সেগুলো হচ্ছে গৌণ বাক্প্রত্যঙ্গ। আচ্ছা, মুখ্য আর গৌণ কি? মুখ্য হচ্ছে যেটা সবচেয়ে বেশি দরকার বা যেটা সবচেয়ে বেশি প্রভাব রাখে উচ্চারণের ক্ষেত্রে, সেই বাক্প্রত্যঙ্গগুলোকে আমরা বলবো মুখ্য বাক্প্রত্যঙ্গ, আর যেগুলো সহায়ক হিসেবে কাজ করে সেটাকে আমরা গৌণ বাক্প্রত্যঙ্গ বলবো। তো এখানে ওষ্ঠর জন্য দেখলাম নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট। দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বললাম যে উপরের পাটির দাঁত এবং হচ্ছে জিভের ডগা মিলে দন্ত ব্যঞ্জন, কিন্তু দন্তমূলীয় হচ্ছে জিভের ডগা আর দাঁতের মূল, অর্থাৎ পিছনের দিকের যে দাঁতের গোড়ার যে অংশ, মূল মানে তো গোড়া, ওই অংশ কাজ করবে। মধ্যাহ্নতে জিভের ডগা এবং হচ্ছে দন্তমূলের উপরের উঁচু অংশ, অর্থাৎ হচ্ছে আমাদের উপরের দিকে যে শক্ত তালু আছে সেটার যে মাঝ বরাবর যে অংশটা, মধ্যাহ্ন ব্যঞ্জনগুলো জিভের ডগাতে ওখানে যে স্পর্শ করবে। তালব্য ব্যঞ্জনে আমাদের জিভের সামনের অংশ এবং শক্ত তালু যেটা আছে, অর্থাৎ হচ্ছে সামনের দাঁতের পরে যে শক্ত স্থানটা উপরের দিকে, ওই জায়গার সংস্পর্শে তালব্য। আর কণ্ঠব্যঞ্জন জিহ্বার পিছনের অংশ, একদম মানে জিহ্বার গোড়ার দিকের অংশ আর উপরের দিকের যে নরম জায়গাটা থাকে নাকের নিচ বরাবর, এই জায়গা মিলাই হচ্ছে কণ্ঠব্যঞ্জন। আর কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনিদ্বারের 2 পাল্লা এবং ধ্বনিদ্বারের 2 পাল্লা এবং ধ্বনিদ্বার মিলে হয় হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জনের উচ্চারণ। এখন আমরা দেখব যে এই যে আমরা শ্রেণী বিভাগগুলো পড়লাম, এই শ্রেণী বিভাগগুলো কী হিসেবে ভাগ করা হয়েছে এবং এই জায়গা থেকে কোন কোন ধ্বনিগুলো উচ্চারিত হয়। আমরা প্রথমে দেখি যদি ওষ্ঠব্যঞ্জন, তাহলে ওষ্ঠব্যঞ্জন কী হয়? উচ্চারণের সময় ঠোঁট দুইটা কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ হচ্ছে মানে ঠোঁট খোলা অবস্থার থেকে কাছাকাছি এনে মুখের ভিতর থেকে যে বায়ু প্রবাহটা সেটাতে কিছুটা পরিমাণে বাধা দেবে। এগুলো আবার দ্বি-ওষ্ঠ ব্যঞ্জন নামে পরিচিত, কারণ আমরা দেখছি ওষ্ঠব্যঞ্জনে আমাদের নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট দুইটাই কার্যকরী, এই জন্য এটাকে আমরা ওষ্ঠব্যঞ্জন বলবো। আর এই ওষ্ঠব্যঞ্জনগুলো কী কী আছে? প বর্গীয় যে বর্ণগুলো আছে 5টা, প, ফ, ব, ভ, ম, এইগুলোকেই আমরা ওষ্ঠব্যঞ্জন বলবো। তাহলে প বর্গীয় যে মানে প এর পরের থেকে শুরু করে 5টা, দেখেন প, ফ, ব, ভ, ম। আর একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশে বা ম্যাক্সিমাম যে বাচ্চারা আছে তারা হচ্ছে ওষ্ঠব্যঞ্জনগুলো খুব দ্রুত বলতে পারে। এই জন্য একটা বাচ্চা যখন প্রথমে বাকশক্তি প্রকাশ করে, অর্থাৎ হচ্ছে কথা বলতে শেখে, তখন দেখবেন বাবা, মামা, বাবা, মামা এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো উচ্চারণ করে।
তো এই ক্ষেত্রে এই বইয়ে নাই, তবে আগের বইয়ে ছিল যে একটা বাচ্চা বা হচ্ছে শিশু বয়সে আমরা প্রথমে কোন ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে শিখি, সেটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জনগুলো প ফ ব ভ ম। এরপরে আসি আমরা দন্ত ব্যঞ্জন। দন্ত আমরা দেখলাম যে দাঁতের সামনের পাটির সঙ্গে লেগে জিভের ডগা লেগে যে বায়ুপথে বাধা সৃষ্টি করবে যেগুলো, সেগুলো হবে দন্ত ব্যঞ্জন। দন্তনে দ আছে যে সারিতে, সেই সারিটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। তাহলে দ আছে কোন বর্গে? ত বর্গে ত থ দ ধ, এই চারটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। দন্তান্ন কিন্তু নাই। দন্তান্ন হচ্ছে নাসিক্য ব্যঞ্জন, অর্থাৎ এটা নাক দিয়ে উচ্চারণ হয়। তাহলে আমাদের দন্ত ব্যঞ্জন কোনগুলো? ত থ দ ধ। এবার আসি দন্তমূলীয়। দন্তমূলীয়র সময় কি পড়ছিলাম যে জীবের ডগা আমাদের দাঁতের গোড়ার দিকে লাগবে, লেগে যে বায়ু তো উচ্চারণ করবে সেগুলোকে আমরা দন্তমূলীয় ব্যঞ্জন বলবো। এগুলোর মধ্যে কি কি আছে? দন্তান্ন, র, ল, তালবস্য। আপনি যখন উচ্চারণ করবেন একটু নিজের জিহ্বার অবস্থানটা খেয়াল করলে দেখবেন পেয়ে যাচ্ছেন দন্তান্ন, র, ল, তালবস্য। দেখেন যে সামনের দাঁতের গোড়ার দিকে আমাদের জিহ্বার আগাটা লাগতেছে, এগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। তাহলে দন্ত ব্যঞ্জন কোনগুলো? ত থ দ ধ। আর দন্তান্ন, র, ল, তালবস্য এগুলো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন বললাম আমরা প বর্গীয় যে 5টা বর্ণ আছে প ফ ব ভ ম। এরপরে আসি আমরা মধ্যাহ্ন। মধ্যাহ্ন আসে যে বর্গতে তার প্রথম 4টা এবং ওই টাইপের যেগুলো আসে। তাহলে মধ্যাহ্ন আমরা উচ্চারণের স্থান দেখলাম যে তালুর উপরের যে মাঝামাঝি উঁচু অংশ আছে সেখানে জিহ্বার ডগা লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করবে, এই জন্য এগুলোকে মধ্যাহ্ন ব্যঞ্জন বলে। এগুলো কি কি? ট ঠ ড ঢ। এই ডয় শূন্য র আর ঢয় শূন্য র এইগুলো মধ্যাহ্ন ব্যঞ্জন। তাহলে মধ্যাহ্ন ব্যঞ্জন কয়টা? মধ্যাহ্ন ব্যঞ্জন হচ্ছে 6টা। চ ঠ ড ঢ, ডয় শূন্য র আর ঢয় শূন্য র। এরপরে আসি আমরা তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের তালু থেকে উচ্চারণ হবে। চ ছ জ ঝ তালবস্য, চ ছ জ ঝ তালবস্য। এরপরে আসে কি আমাদের দেখেন চ ছ জ ঝ এই পর্যন্ত, আর এখানে তালবস্য তালব্য ব্যঞ্জন, তালবস্য ত এভাবে মনে রাখা যায়। কণ্ঠ ব্যঞ্জন ক খ গ ঘ উম এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। এবার চলেন আমরা একটু হচ্ছে কোনোভাবে, আর এরপরে কি আছে? কণ্ঠনালীয় ব্যঞ্জন, অর্থাৎ হচ্ছে আমাদের কণ্ঠনালী থেকে যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে হ। এরপরে আমরা একটু, এতগুলো তো আমরা ওইভাবে অনেক সময় ভুলে যেতে পারি, তো আমরা এখন কি করে মনে রাখতে পারি আমরা সেটা দেখব। দেখেন কণ্ঠনালী থেকে হ হ হ, তাহলে হ আসতেছে কোথা থেকে? কণ্ঠনালী থেকে, এটা তো মনে করলাম। এবার কণ্ঠ থেকে কোনগুলো আসবে? কণ্ঠ থেকে ক বর্গীয় বর্ণগুলো। আমরা যদি একটা মানুষের গলাটাকে এভাবে চিহ্নিত করি, তাহলে দেখেন প্রথমে আসে কণ্ঠ, তারপরে আসে তালু অর্থাৎ নরম তালুর যে জায়গা, তারপরে মূর্ধন্য, তারপর দাঁতের মূল, তারপরে দন্ত, আর একদম শেষে আসে ওষ্ঠ। তা আমরা যখন শ্রেণী বিভাগগুলো করব ঠিক পিছন দিক থেকে বর্ণমালার প্রথম অংশ অনুযায়ী আসবে। চলেন আমরা এইটা বোঝার জন্য আমাদের পূর্ববর্তী যেখানে মানুষের বাকযন্ত্রের ছবি দেওয়া ছিল আমরা ওই পেজটাতে একটু চলে যাই। তো আমরা যদি এইখানে দেখি যে এরকম জায়গায় আমাদের কণ্ঠ, তাহলে কণ্ঠ থেকে শুরু হবে আমাদের ক বর্গীয় বর্ণগুলো, অর্থাৎ ক খ গ ঘ উম এগুলো। হ্যাঁ, তাহলে কণ্ঠতে কোনগুলো? ক খ গ ঘ উম। কণ্ঠের পরে কি আছে? তালু। তালুর পরে কয়ের পরে কোন বর্গ আছে? চ। চ ছ বর্গের যা ছ, আর এরপরে হচ্ছে তালবস্য, এটা হচ্ছে তালব্য বর্ণ। তাহলে চ ছ ঝ পর্যন্ত, আর এরপরে হচ্ছে তালবস্য তালব্য বর্ণ। এরপরে কণ্ঠ, তালু, তারপরে দন্তমূল। দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়া থেকে যেগুলো আসবে দন্তান্ন ন র ল তালবস্য, দন্তান্ন ন ল র ল তালবস্য। এরপরে আসে কি? দন্ত। দন্ততে হচ্ছে ত থ দ ধ, অর্থাৎ ক চ ট। ও আচ্ছা, এখানে মধ্যা বাদ গেছে, মধ্যাতে হচ্ছে ক চ, টতে হচ্ছে ট ঠ ড ঢ, আর হচ্ছে ডয় শূন্য র ঢয় শূন্য র। মানে আমি বুঝাতে পারছি কিনা? প্রথমে হচ্ছে কণ্ঠতে ক বর্গীয় বর্ণ, তালব্যতে চ বর্গীয় বর্ণ, তারপরে হচ্ছে তালুর পরে আসে কি? মধ্যাতে মধ্যাহ্ন আসে এমন যে বর্গটা শুরু হয়েছে সেটা দিয়ে, অর্থাৎ ট ঠ ড ঢ, আর ওইখানে মধ্যাহ্ন নাই, ডয় শূন্য র ঢয় শূন্য র। এরপরে আসে আমাদেরকে যে হচ্ছে দন্তমূলীয়। দন্তমূলীয়তে আসে 4টা বর্ণ, দন্তন্য ন র ল তালবস্য। এরপরে আসে দন্ত। দন্তবর্ণে হচ্ছে দ আসে যে বর্গ, অর্থাৎ হচ্ছে ত বর্গ যেটা ত থ দ ধ।
এখানে কিন্তু দন্তান্ন ন নাই। এরপরে আমাদের তাহলে আর আসে কি দন্তর পরে আসে কি একদম লাস্টে কি আসে ওষ্ঠ। ওষ্ঠতে হচ্ছে প বর্গীয় বর্ণ, প ফ ব ভ ম। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের পাঁচটা যে বর্গ, মানে পাঁচটা বর্গ শুরু হচ্ছে, প্রথম বর্গটা শেষ থেকে শুরু করে একদম হচ্ছে শেষ বর্গটা প্রথমে এসে উচ্চারণ হচ্ছে। আমরা তো মনে হয় জানি যে আমাদের হচ্ছে বর্গীয় বর্ণ আছে কয়টা, 25টা, আর বর্গ আছে কয়টা, 5টা। ক চ ট ত প। ক বর্গে আছে 5টা বর্ণ, তারপরে চ বর্গে 5টা বর্ণ আমাদের, তারপরে ট বর্গে 5টা বর্ণ, তারপরে ত বর্গে 5টা বর্ণ এবং হচ্ছে প বর্গে 5টা বর্ণ। তো এইভাবে হচ্ছে ভাগটা হয়ে আসছে। তো আশা করি আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী আমাদের যে শ্রেণী বিভাগ সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যাব যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাগটা। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কিভাবে ভাগ করা হয়, যখন আমরা উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিভমূল ইত্যাদি বাক প্রত্যঙ্গের যে আকৃতিগত পরিবর্তন হয় এই অনুযায়ী আমরা এই উচ্চারণ অনুযায়ী আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। এই স্পৃষ্ট ব্যঞ্জনকে আমরা আবার এখানে কয় ভাগে ভাগ করতে পারি, নাসিক্য, উষ্ম আর পার্শ্বিক ব্যঞ্জন। এরপরে আছে কম্পিত আর হচ্ছে আমাদের তাড়িত ব্যঞ্জন। এখন দেখব স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলো বলে, যেসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বাধা তৈরি করে সেগুলোকে আমরা স্পৃষ্ট ব্যঞ্জন বলি। অর্থাৎ হচ্ছে দুইটা বাক প্রত্যঙ্গ, যে কোনো আমাদের যে উচ্চারণের যে অনেকগুলো প্রত্যঙ্গ আছে তার মধ্যে যে কোনো দুইটা একসঙ্গে এসে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করবে, এমন বর্ণগুলোকে আমরা সাধারণত স্পৃষ্ট ব্যঞ্জন বলি। তো আমরা একটু আগে যে তালিকাটা পড়ছিলাম সেখানে আমরা দেখছিলাম যে যখন ওষ্ঠীয় যে ব্যঞ্জনগুলো আছে সেগুলো উচ্চারণের সময় আমরা কি করি, আমাদের দুইটা ঠোঁট কিন্তু কাজ করে, নিচের ঠোঁট আর উপরের ঠোঁট। তাহলে এগুলো হচ্ছে দুইটা আছে। দন্ততেও আমাদের দন্ততে কী ছিল, যে আমাদের দাঁত ছিল আর জিহ্বা ছিল। মূর্ধাতে আমাদের জিহ্বা আর উপরের যে মূর্ধার অংশটা, তালুতে একই, কণ্ঠর ক্ষেত্রেও তাই, মানে এখানে দুইটা অংশ মিলে। তো এইখানে আমরা যদি একটু তালিকার দিকে তাকাই, এখানে আমাদের মুখস্থ করা লাগবে না। আমি এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমাদের ক চ ট ত প যে 5টা বর্গ যেটা আছে ওইভাবে দেখেন নিচের থেকে উপরের দিকে আসছে 5টা বর্গ, আর 5টা বর্গের প্রথম 4টা বর্গ হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে যে বর্গে যেটা আছে সেটা সেই বর্গের স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে ক বর্গ যেটা, ক বর্গ একদম শেষের থেকে উচ্চারণের স্থান কোনটা, কণ্ঠ, তাহলে কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন। তারপরে কর পরে আছে চ, কণ্ঠর পরেই কার অবস্থান, নরম তালু যেটা, অর্থাৎ তালু, সেটা হচ্ছে চ বর্গীয় স্পৃষ্ট ব্যঞ্জন যেটা, তাহলে সেটা কী হবে, তালু স্পৃষ্ট। তারপরে তালুর পরে কি আছে, মধ্যা। মধ্যা কোথায় আছে দেখেন, আমাদের 5টা বর্ণ, তো মধ্যা হচ্ছে মাঝখানে আছে। তো মাঝখানে আসে যখন, তাহলে মধ্যাহ্ন আছে ট বর্গে মধ্যা। এরপরে আছে আমাদের শক্ত তালু বা মধ্যার পরে কার অবস্থান, দাঁত, তারপরে তো ছোট, তাহলে দাঁতে দন্ত থেকে আছে যে বর্গে দ আছে সেটা, তো তথ দ ধ। এরপরে আছে কি আমাদের যে ওষ্ঠ ব্যঞ্জন, ওটা ঠোঁটে আসবে লাস্টে একদম প বর্গ যেটা, প ফ ব ভ ম। আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে আসি আমরা নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কোনগুলো, যেগুলো হচ্ছে উচ্চারণের সময় আমাদের নাক দিয়ে বাতাস বের হয়। এখানে হচ্ছে মুখ দিয়ে বাতাস বাধা পেয়ে যায় এবং এমনভাবে বাধা পায় যে আমাদের দন্ত ন, দেখেন এই সময় বাতাসটা বের হচ্ছে নাক দিয়ে, মুখ দিয়ে একদম হচ্ছে বাতাসটা আটকায় দিচ্ছে, মুখ দিয়ে কোনো ধরনের বাতাস বের হবে না, দন্ত ন। আপনি চাইলে ঠোঁটের উচ্চারণের সময় ঠোঁটের কাছে হাত দিয়ে খেয়াল করতে পারেন, বাট উচ্চারণটা সঠিকভাবে করবেন। তাহলে আমাদের যে নাসিক্য ব্যঞ্জন আছে কয়টা, 3টা, ম, দন্তান্ন ন আর হচ্ছে উয়া। এরপরে আসে উষ্ম ব্যঞ্জন। উষ্ম, দেখেন শব্দটা উচ্চারণের সময় আমাদের কি হচ্ছে, যে কিছুটা শীষ টাইপের তৈরি হচ্ছে। তাহলে এই উষ্ম ব্যঞ্জনগুলো যখন আমরা উচ্চারণ করব তখন দুইটা বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, ঘর্ষণ। উষ্ণ ব্যঞ্জন বায়ুতে কি তৈরি করে, ঘর্ষণ তৈরি করে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এগুলোকে আমরা উষ্ণ ব্যঞ্জন বলি। যেমন এই উষ্ণ ব্যঞ্জনগুলো কি আছে, তালবস্য, মধ্যাংশ, দন্তস্ব আর হচ্ছে হ, তালবস্য, দন্তস্ব আর হ। এই যে উষ্ম ব্যঞ্জনগুলোর আমরা উচ্চারণের স্থান যদি দেখি, যে তালবস্য ধ্বনিটা উচ্চারণ হয় কোথা থেকে, দন্তমূল থেকে, দন্তমূল থেকে, তালবস্য তালু থেকে, আর হ হচ্ছে কণ্ঠনালী থেকে। তাহলে আমাদের উষ্ম ব্যঞ্জন কয়টা, উষ্ম ব্যঞ্জন হচ্ছে 3টা। দন্তস্ব উচ্চারণ হয় দন্তমূল থেকে, তালবস্য তালব্য থেকে, আর হ হচ্ছে কণ্ঠনালী থেকে। এই 3 ভাগে ভাগ করা যায়। এগুলোর মধ্যে তালবস্য এবং দন্তস্বকে আলাদাভাবে শীষ ধ্বনিও বলে। তাহলে আমাদের শীষ ধ্বনি কয়টা, শীষ ধ্বনি কিন্তু 2টা।
কি কি? তালবস্য এবং দন্তস্ব। আর যদি বলে ঊষ্মধ্বনি কয়টা, ঊষ্মধ্বনি হচ্ছে 3টা, তালবস্য, দন্তস্ব এবং হ। যেখানে হচ্ছে তালবস্য উচ্চারণ হয় তালু থেকে, তালব্য বর্ণ এটা, দন্তস্ব দন্তমূল থেকে, আর হ হচ্ছে কণ্ঠনালী থেকে। কারণ দন্তস্ব এবং তালবস্য উচ্চারণের সময় শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয়। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস কোশ্চেন হতে পারে, যে শীষ বর্ণ কিভাবে হয়, অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় সেগুলোকে আমরা শীষ বর্ণ বলবো, অথবা আমরা আরও একটা সংজ্ঞা বলতে পারি যে বর্ণগুলো উচ্চারণের সময় শীষের মতো একটা আওয়াজ হয় সেগুলোকে। তাহলে শীষ বর্ণ হচ্ছে দুইটা, তালবস্য আর দন্তস্ব। আমরা যখন ক্লাসটা শুরু করি আমরা তখন বলছিলাম যে আমরা পুরাতন বই অনুযায়ী পড়ছি না, আমরা নতুন বই অনুযায়ী পড়ছি। পুরাতন বইগুলো যাদের কাছে আছে তারা দেখবেন, মিলাই দেখবেন যে শীষ বর্ণ কিন্তু 3টাই দেওয়া আছে, দন্তস্ব, তালবস্য, হ। কিন্তু নতুন বইয়ে আমাদের হটাকে ঊষ্ম বর্ণ হিসেবে পরিচয় করাইছে, শীষ বর্ণ হিসেবে এখানে প্রথম 2টাকে কাউন্ট করছে। তাহলে ডিফারেন্সটা এখানে। এরপরে আমাদের যে সব কিছুই কি চেঞ্জ হয়েছে পুরাতন বই আর নতুন বইয়ের মধ্যে? সব কিছু না, হয়তো কিছু কিছু জিনিস মডিফাই হয়েছে। এই জন্য আমাদের 2টা বই পড়াই উচিত, একটা স্কিপ করা অনুচিত হবে। এরপরে আসি আমরা পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ কোনগুলো? যেগুলো হচ্ছে উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের 2 পাশ দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ 2 পাশ দিয়ে বাতাস বের হচ্ছে, মাঝখান দিয়ে কোনো বাতাস বের হবে না। অর্থাৎ হচ্ছে আপনি যদি খেয়াল করেন ঠোঁটের 2 কর্নার দিয়ে বাতাস বেরোবে। এই পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। ল ল হচ্ছে একমাত্র পার্শ্বিক বর্ণ। এরপরে আসি আমরা কম্পনজাত বর্ণ বা কম্পিত বর্ণ। কোনটা? কম্পিত বর্ণ হচ্ছে জীব একাধিকবার দ্রুত অতিক্রম করবে, সেটা হচ্ছে কম্পিত বর্ণ। কম্পিত বর্ণ একটাই, সেটা হচ্ছে র। আর তাড়িত বর্ণ কোনটা? যখন হচ্ছে আমাদের মধ্যায় টোকা দেওয়ার মতো করে, অর্থাৎ হচ্ছে দাঁতের মূলের একটু উপরে জিভটা মধ্যার প্রথম অংশে একটুখানি টোকা দেওয়ার মতো করে দ্রুত যাবে, তাকে তাড়িত বর্ণ বলে। তাড়িত বর্ণ হচ্ছে 2টা, ঢ0 র আর ঢ0 র। এরপরে আসি আমরা কম্পিত বর্ণ। আচ্ছা, কম্পিত বর্ণের আসার আগে আমরা এতক্ষণ যে স্পৃষ্ট ব্যঞ্জন থেকে শুরু করলাম, আমরা এইটা আরেকবার একটু রিভিশন দিই যে আমাদের স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে কয়টা? স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 16টা। এই 16টাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, 20টা। এই 5 ভাগগুলো কী কী? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। আর আমাদের ক, চ, ট, ত, প এইভাবে যাবে 5টা বর্গ অনুযায়ী, যে প্রথম 4টা বর্ণ হবে ওই বর্গের উচ্চারণের স্থান অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 3টা, ম, দন্তান্ন আর উ। আর ঊষ্ম ব্যঞ্জন হচ্ছে 3টা, তালবস্য, দন্তস্ব, হ। যেখানে হচ্ছে তালবস্য তালব্য বর্ণ, দন্তস্ব দন্তমূলীয়, আর কণ্ঠনালীয় বর্ণ হচ্ছে হ। শীষ বর্ণ 2টা, তালবস্য এবং দন্তস্ব। শীষ বর্ণ বলা হয় কারণ এগুলো উচ্চারণের সময় শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয়। পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। এটা যখন আমরা উচ্চারণ করি তখন জিভের 2 পাশ দিয়ে বাতাস বের হয়, এই জন্য এটাকে পার্শ্বিক বর্ণ বলে। কম্পিত বর্ণ একটাই, র। এটা অনেকবার হচ্ছে বায়ু উচ্চারণের সময় কম্পন সৃষ্টি করে, র। আর তাড়নজাত বর্ণ হচ্ছে ড0 র আর ঢ0 র। এরপরে দেখবো আমরা যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী যে বিভাজন আছে। ক্লাসের ডিউরেশনটা অলরেডি 18 মিনিট হয়ে গেছে, হয়তো ডিউরেশনটা অনেক বেশি হচ্ছে, কিন্তু এইখানে যেহেতু অনেকগুলো শব্দ মনে রাখতে হবে যে কোনটা কোন জায়গা থেকে আসছে, এই জন্য আমি চেষ্টা করছি যাতে মনে থাকে এমনভাবে ক্লু দিয়ে যাওয়ার জন্য। তো ক্লাসটা না টেনে যদি ঠিকঠাকভাবে দেখা হয় তাহলে আশা করি এখান থেকে যত মার্কের কোশ্চেন আসুক না কেন সবগুলো কারেক্ট হবে। এরপরে আমরা যদি দেখি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পনের কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে কম্পনের ভিত্তিতে মূলত বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়, একটা ঘোষ আর একটা হচ্ছে অঘোষ। ঘোষ আর অঘোষ আমরা মুখস্থ করব না, এটা আমরা একটু ট্রিকি ওয়েতে শিখবো। দেখেন, আমরা যদি ক, চ, ট, ত, প, হ্যাঁ, এই যে 5টা বর্ণ আছে, প্রত্যেকটা বর্ণে আমাদের বর্গ আছে কয়টা করে? 5টা করে। তো এই 5টা বর্গের প্রথম 2টাকে বলা হয় অঘোষ। প্রথম 2টাকে কি বলবে? অঘোষ। অর্থাৎ ক বর্গের আমরা যদি দেখি ক, খ, দেখেন অঘোষে আছে। আচ্ছা, ঘোষ আর অঘোষ আমরা যদি দেখি, ঘোষ বানানে 2টা শব্দ আছে আর অঘোষ বানানে 3টা শব্দ আছে। তো যেটাতে 3টা শব্দ আছে ওইটাতে বর্গের 2টা প্রথম 2টা, হ্যাঁ। তাহলে অঘোষে হচ্ছে বর্গের প্রথম 2টা বর্ণ।
প্রথম দুইটা বর্ণ আমি আসলে স্ক্রিনে হাত দিয়ে যখন ঠিক মতো লেখা হয়, যে একটু হাত দিয়ে লেখাটা অনেকটা কষ্টকর, তো ওইখানে অঘোষে হচ্ছে প্রথম দুইটা বর্ণ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি অঘোষের দিকে, দেখেন ক বর্গের প্রথম দুইটা আছে ক খ, এরপরে চ ছ ট ঠ, এরপরে আছে ত থ, আর এরপরে আছে প ফ। এছাড়াও আমরা যদি এবার বাকি কিন্তু আমরা আরও এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তালবস্য আর দন্তস্ব। তাহলে অঘোষধ্বনি কোনগুলো? পাঁচটা বর্গেরই প্রথম দুইটা অক্ষর এবং তালবস্য আর দন্তস্ব, এগুলোকে আমরা অঘোষ বলবো। তালবস্য, দন্তস্ব এবং বর্গের প্রথম দুইটা বর্ণকে আমরা বলবো অঘোষধ্বনি। তাহলে ঘোষ কি হবে? যেহেতু বর্গের প্রথম দুইটা চলে যাচ্ছে, তাহলে শেষের তিনটা হবে ঘোষে। তাহলে ঘোষে এই যে গ ঘ উম, তারপরে কি আছে চ ছ, চলে গেছে বর্গের ঝ, এখানে কিন্তু ইয়া নাই। হ্যাঁ, ইয়া কিন্তু অঘোষ হবে না। ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম, আমরা কিন্তু ইয়ার উচ্চারণটা দেখছিলাম যে ওটা হচ্ছে নাসিক করতে যায়। হ্যাঁ, তাহলে অঘোষে আমরা এগুলো পেলাম। এবার অঘোষে আমরা বাড়তি আরও কিছু পাচ্ছি। এই যে ড ঢ আছে, এখানে টঠ চলে গেছে, তাহলে এখানে পাচ্ছি আমরা র ল পাচ্ছি, র ল ঢ হরা, আর এখানে হচ্ছে হ। এইগুলোকে আমরা বলবো নাসিক ঘোষ ব্যঞ্জন। তাহলে ঘোষ ব্যঞ্জন কোনগুলো? ক খ গ ঘ, ঘ যে শেষের তিনটা আছে গ ঘ উম, এরপরে আছে ইয় বাদে পরের বর্গের দুইটা বর্ণ, অর্থাৎ হচ্ছে জ আর ঝ। এরপরে আমরা যে আগের বইগুলোতে কিন্তু ইয় সহ আছে। হ্যাঁ, আগের বইগুলো যদি কেউ খেয়াল করেন তখন দেখবেন যে এখানে কিন্তু ইয়র মূর্ধন্য ঘোষের মধ্যে নেই। বাকি বর্গগুলোর শেষ তিনটা বর্ণ নিলেও আমরা যদি একটু খেয়াল করি, ক বর্গের কিন্তু এখানে তিনটা নিছে। এখানে কিন্তু আমাদের যে চ বর্গের দুইটা নিছে, চ আর টতে ইয়, এখান থেকে ইয় বাদ যাবে, আর এখানে হচ্ছে মূর্ধন্য বাদ যাবে। এখানে আবার এই বর্গের ত বর্গের তিনটা নিছে, প বর্গের তিনটা নিছে, আর এছাড়াও র ল, তারপরে র ওরা আর হ, এগুলো হচ্ছে আমাদের ঘোষ বর্ণ। তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিই। এখান থেকে ঘোষ অঘোষ থেকে প্রায় কোশ্চেন আছে, আর এখানে অনেকটা জড়তা পেকে যায় যে কতগুলো মুখস্থ করব না করব। মুখস্থ না করে যদি ট্রিকি ওয়েতে মনে রাখা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। তাহলে অঘোষ কোনগুলো? প্রত্যেকটা বর্গের প্রথম দুইটা বর্ণ এবং তালবস্য আর দন্তস্ব। অঘোষটা আগে মনে রাখবো। তাহলে ঘোষে কি আছে? প্রত্যেকটা বর্গের শেষের তিনটা বর্ণ, এবং তবে হচ্ছে দন্তন্য মূর্ধন্য ন আর ইয় বাদ যাবে, আর র ল র অরা আর হ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। এরপরে আসি আমরা ধ্বনি। ধ্বনির ক্ষেত্রে যেটা হবে, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন করা যায়। একটা হচ্ছে অল্প প্রাণ, পরেরটা হচ্ছে মহাপ্রাণ। এখানেও আমরা একই জিনিস খেয়াল করব যে আমরা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণে প্রথমটা অল্প প্রাণ বর্গের, তারপরেরটা হচ্ছে মহাপ্রাণ, তারপরেরটা অল্প প্রাণ। আচ্ছা, আমি এখানে একটু বর্গ যেহেতু পাঁচটা বর্ণ, তাহলে প্রথমটা অল্প প্রাণ একটু ছোটো দাগ দিলাম, তারপরটা হচ্ছে মহাপ্রাণ বড় দাগ, তারপরে আবার অল্প প্রাণ মহাপ্রাণ, এভাবে যাবে। তাহলে প হচ্ছে অল্প প্রাণ, কিন্তু ফ কি হবে? ফ হচ্ছে মহাপ্রাণ। তারপরে প ফ ব অল্প প্রাণ, কিন্তু ভ কি হবে? মহাপ্রাণ। হ্যাঁ, তাহলে ভ হবে মহাপ্রাণ। তাহলে প ফ ব ভ গেছে। এরপরে আসি আমরা ত প্রথম বর্গের, তাহলে ত হচ্ছে আমাদের অল্প প্রাণ, থ হচ্ছে মহাপ্রাণ। এরপরে আমাদের ত থ, দ হচ্ছে অল্প প্রাণ, ধ মহাপ্রাণ। এরপরে ট অল্প প্রাণ, ঠ মহাপ্রাণ, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ। এবার আমাদের র আর অরা ছিল, তাহলে রটা যাবে অল্প প্রাণে আর অরা যাবে আমাদের মহাপ্রাণে। এরপরে চ একইভাবে, চ যেহেতু বর্গের প্রথম বর্ণ অল্প প্রাণ, ছ দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, বর্গের জ অল্প প্রাণ, ঝ মহাপ্রাণ। এরপরে তালবস্য হচ্ছে অল্প প্রাণ, তালবস্য অল্প সময় উচ্চারণ করে থেমে যাচ্ছি। আমি যেগুলো গোল দেখছি এগুলো হচ্ছে যেগুলো বর্গ দিয়ে আমরা চিনতে পারবো না, বর্গীয় বর্ণ না, সেগুলোতে আমরা গোল দিচ্ছি, যে এইগুলো একটু মনে রাখলে বাকি হচ্ছে বর্গের প্রথম বর্ণ তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ, আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ, এভাবে মনে রাখা যাবে। এরপরে দেখেন ক বর্গের প্রথম বর্ণ, খ বর্গের দ্বিতীয় বর্ণ, গ বর্গের তৃতীয় বর্ণ, আর এরপরে ঘ হচ্ছে চতুর্থ বর্ণ, আর এরপরে হ। তাহলে আমাদের এইখান থেকে
যদি আমরা মহাপ্রাণ অল্পপ্রাণ মনে রাখি, অল্পপ্রাণের ক্ষেত্রে যেটা মনে রাখবো 1 এবং 3 নম্বর বর্ণ বর্গের, আর মহাপ্রাণের 2 আর 4 নম্বর। আর মহাপ্রাণে বাড়তি যে দুইটা হবে হরা, যেটা ডয় শূন্য র আর হ, আর হচ্ছে অল্পপ্রাণে যেটা হবে ডয় শূন্য র আর তালবস্য, এটা হবে অল্পপ্রাণ। আশা করি অল্পপ্রাণ মহাপ্রাণও ক্লিয়ার। এবার আমরা যাব আমাদের যে উচ্চারণ যেটা আছে সেটাতে। আমাদের এই অধ্যায় থেকে যে টিকগুলো আছে, বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পায় বা বাধা সৃষ্টি করে সেই জায়গা হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান। আচ্ছা, দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য প্রত্যঙ্গ কোনটি? মুখ্য প্রত্যঙ্গ, আচ্ছা আমরা যখন পড়ছিলাম দেখেন তো এই পাশে কে ছিল? জীবের ডগা ছিল না দন্ত ব্যঞ্জনে, আর এই পাশে ছিল দাঁতের উপরের পাটি যেটা সেটা। তাহলে এখানে মুখ্য ব্যঞ্জন কোনটা, মুখ্য প্রত্যঙ্গ কোনটা? জীবের ডগা। আমরা একটুখানি যে এখান থেকে মিলায় দেই তাহলে দেখা যায় যে আরও একটু মনে পড়বে। এই যে আমাদের দন্ত ব্যঞ্জনে কী ছিল? জীবের ডগা। এই পাশের যেগুলো এগুলো হচ্ছে মুখ্য প্রত্যঙ্গ। তাহলে আমাদের এইখানেও কিন্তু এই চারটাতে একটু আমাদের জোর দিতে হবে যে এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এর পরবর্তীতে আমাদের 3 নম্বর যেটা ছিল যে উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাতির দাঁতের গোড়ায় যখন লাগবে সেটা হবে দন্তমূলীয় ব্যঞ্জন। এরপরে বলছে তালব্য ব্যঞ্জন ধ্বনি উদাহরণ সহ কোনটা? তালব্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো আছে আমাদের? তালবস্য হচ্ছে তালব্য ধ্বনি। এখানে তালব্য ধ্বনি। পার্শ্বিক হচ্ছে ব্যঞ্জন আছে কোনটা? ল, যেটা উচ্চারণের সময় দুই পাশ থেকে বের হয়ে যায়। তাড়িত ব্যঞ্জন ছিল দুইটা, ডয় শূন্য র আর ঢয় শূন্য র। এখানে র হচ্ছে আমাদের কম্পনজাত ব্যঞ্জন। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ আমরা কি পড়ছি যে বর্গের শেষের তিনটা হবে ঘোষ, তবে ব্যতিক্রম হচ্ছে মূর্ধন্য ণ আর ইয় হবে না। তাহলে আমরা শেষের কোনগুলো আছে যদি আমরা একটু দেখি যে আমাদের ত দ না, ত থ প্রথম বর্ণে যায়, এটাও যায়, প ফ ব। নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জন? চ ছ। আচ্ছা, এটা প ফ ব ভ, অর্থাৎ হচ্ছে প ফ বাদ গেছে। এরপরে যে শেষের ব ভ ম, এইগুলো হচ্ছে ঘোষ। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে ক নাম্বারটা। এরপরে আমরা যে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে আমরা কি বলবো? অল্পপ্রাণ। বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ যেটা সেটা অল্পপ্রাণ, আর হচ্ছে যখন হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় বর্ণ যেটা সেটা হচ্ছে মহাপ্রাণ। এরপরে আমরা দেখব যে কম্পিত যে ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির উপস্থিতি থেকে কোনটা হয়েছে? কম্পিত ধ্বনি, কম্পন ধ্বনি একটাই, র, এই যে চানাচুর।